তো আজকে আমরা প্রথম যেটা কোয়েশ্চন ধুবড়ী ডিস্ট্রিক্ট প্রি ফাইনাল বোর্ডের, তো প্রথম কোয়েশ্চনটা আমরা দেখি। আর Zn প্লাস CuSO4 এটা বিক্রিয়া করিয়া উৎপন্ন হয়েছে ZnSO4 প্লাস Cu। এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়ার উদাহরণ? তো এখানে দেওয়া আছে সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বি অপসারণ বিক্রিয়া। তো আমরা সাধারণত এই বিক্রিয়াটা আমরা মেইন টেক্সট বুকের মাঝে পাইছি যে Zn CuSO4 এর সঙ্গে যখন বিক্রিয়া করব তখন এখানে কপারের প্রতিস্থাপন করব। এর মানে Zn প্লাস CuSO4, আবার এখানে দেখো Zn এর লগে SO4 আইছে আর C আলাদা হয়ে গেছে। তো এই ধরনের বিক্রিয়াটা হইব প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একটা আর একটারে প্রতিস্থাপন করছে। নেক্সট কোয়েশ্চন দেখো, হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ নট ইউজ ফর দ্য প্রিভেনশন অফ করেশন। তো এখানে নিচের এই সাইডটা আনসার দেওয়া আছে। তো এখানের মাঝে কোনটা নট ইউজ ফর প্রিভেনশন, অর্থাৎ কৈববন রোধ করিব নোৱাৰি, অর্থাৎ কৈববন রোধ করা যাইতো না এই পন্থা অবলম্বন করলে। তো এটা কোনটা আছে দেখো, এক নম্বর আছে পেইন্টিং। আমরা সাধারণত জানি লোহার উপরে পেইন্টিং খেনে করা হয়, এটা কৈববন রোধ করার লাগিয়া, বা গ্রিজিং, যেটা গ্রিজ লাগানি হয় লোহার উপরে খেনে লাগানি হয়, এটা এই কৈববনটা রোধ করার লাগিয়া যাতে কোনো অক্সিজেনের লগে বিক্রিয়া না করতে পারে। গ্যালভেনাইজিং যেটা আছে, অর্থাৎ জিঙ্কর, যেটা জিঙ্ক দিয়া গ্যালভেনাইজেশন করা হয়, জিঙ্কর প্রলেপ দেওয়া হয়। তো এটা করা হয় এখানে লোহাটারে এই কৈববন তাকিয়া বাঁচানির লাগিয়া। তো এখানের মাঝে আমরা দেখি আর কোনটা করিব নোৱাৰিব, এটা কোয়েশনগুলো বালা করে পড়বা যাতে এখানে দেখো নট ইউজড। তো এখানে একমাত্র আমরা হিটিং যেটা আছে, তাপ দিয়ে আমরা কোনো সময় কৈববন রোধ করতে পারতাম না। তো আনসারটা হইব ডি নম্বর। নেক্সট কোয়েশন দেখি 3 নম্বর কোয়েশন। তো 3 নম্বর কোয়েশন আছে, দ্য pH of the solution ABC and D are 1, 2, 3 and 4 respectively. The increasing order of acidic strength of this solution are। তো এখানের মাঝে ABCD 4টা দ্রব্য সলিউশন দেওয়া আছে। তো এখানের মান আছে এ যেটা এটার pH এর ভ্যালু 1, 2 বি যেটা এটা 2, সি যেটা এটা 3, ডি এটা 4। তো এখন কইছে অ্যাসিডের তীব্রতার ঊর্ধ্বক্রম। অ্যাসিডের তীব্রতার ঊর্ধ্বক্রম হিসাবে আমরা সাজাইতাম, অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে কিটা, সবথেকে ছোট যেটা ওটা আগে হইব আর সবথেকে বড় যেটা ওটা হইব পিছে হইব। তো এখানে আমরা ছোট বড় যেটা আমরা জানি যে pH এর মান যত বেশি কমব তত বেশি অ্যাসিডের তীব্রতা বাড়িব, pH এর মান যত বাড়িব অ্যাসিডের তীব্রতা অত কমব। দ্যাট মিন্স আমরা যদি 1 থাকে যদি, তাহলে আমরা কইমু সবচেয়ে বেশি, এখানের মাঝে আমরা 1 আছে মানে 1টা হইল সবচেয়ে বেশি তীব্রতা, আর 4 যেটা আছে এটা হইল কম তীব্রতা। ওরকম যাইতে যাইতে যখন 7ও যাইব, 7ও যাওয়ার পরে এটা নিউট্রাল হয়ে যাব। তো যেহেতু এটা ঊর্ধ্বক্রম কইছে, তো ঊর্ধ্বক্রম যখন হয় এর মানে ছোট তাকিয়া বড় হইতো, তো এর মানে কম তাকিয়া বেশি হইতো। তো আমরা এখানে দেখি আর অ্যাসিডের তীব্রতা সবথেকে কম যেটা এটা হইল 4 আলা ওটা, আর 1 আলা যেটা এটা হইল সবচেয়ে বেশি তীব্রতা আলা। তো আমরা দেখি আর 4 আলা ওটা সবচেয়ে বেশি, এর বাদে 3 কম, এরপরে 3 আলা ওটা কম, এরপরে 2 আলা, এরপরে 1 আলা। অর্থাৎ আমরা নিচে থেকে উপরে দিয়ে যদি যাই তাহলে আমরা এই ক্রমটা পাইমু, কম তীব্রতা হইল গিয়া 4, এরপরের তীব্রতা হইল গিয়া 3, এরপরের তীব্রতা 2, এরপরের তীব্রতা 1, অর্থাৎ 1 সবচেয়ে বেশি এবং 4 সবচেয়ে কম। তাহলে এই হিসাবে আমরা আনসারটা হইব সি নম্বর। নেক্সট কোয়েশ্চন, ব্রাইন ইজ এ। তো ব্রাইন কিটা জিনিস আমরা সাধারণত আমরা মেইন বইয়ের মাঝেও আছে যে ব্রাইনটা হইল গিয়া একোয়া সলিউশন অফ NaCl, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে হওয়া হয় ব্রাইন। এইটা হইব গিয়া আমার আনসার হইব গিয়া এ নম্বরটা, একোয়া সলিউশন অফ NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের নাম হইব ব্রাইন। নেক্সট কোয়েশ্চন দেখো 5 নম্বর, হাই বয়লিং পয়েন্ট কম্পাউন্ড ইজ।
নিচের কোনটার উতলাঙ্ক সবচেয়ে বেশি? তো এখানে উতলাঙ্ক সবচেয়ে বেশি হইব, আমরা গলনাঙ্ক পাইছি কিন্তু উতলাঙ্ক হয়তো পাইছি না। তো গলনাঙ্ক এক জিনিস আর উতলাঙ্ক আর এক জিনিস, একটা গলিব আর একটা হইল বয়লিং পয়েন্ট। তো বয়লিং পয়েন্ট আমরা মিথেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, জল আছে, সিএও আছে। তো আমরা এখানোর মাঝে এই সাইডটার মাঝে সবচেয়ে বেশি হইব গিয়া সিএও, যার এই বয়লিং পয়েন্টটা হইব গিয়া 2850 ডিগ্রি সেন্টিগ্রেড, 2850 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 2850 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় অ্যাপ্রক্সিমেট। 2850 ডিগ্রি সেন্টিগ্রেড হইব গিয়া হইল গিয়া এই সিএও। তো আমরা আনসারটা হইব গিয়া সিএও, যেটার বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি। নেক্সট কোয়েশ্চন দেখো 6 নম্বর, নিচের কোনটি অক্সাইড উভধর্মী? তো আমরা গতদিন যেটা কামরূপ মেট্রোর যেটা আনসার সলিউশন করলাম, তো এটার মাঝে আমরা একটা কোয়েশ্চন পাইছিলাম যে ZnO আর Al2O3 উভয় অ্যাসিড এবং বেসের সঙ্গে বিক্রিয়া করে। আমরা আগের টপিকটা যদি দেখি তাহলে আমরা এটা এই আনসারটা আমরা আগে পাইলেইছি অলরেডি। তো এখানের মাঝে ডিটেলস আলোচনা করা আছে, যারা দেখছই না আমার ঠিক আগের টপিকটা পার্ট 1 যেটা আছে, যারা দেখছই না এরা পার্ট 1টা দেখিলেই ভাই, এটা ডিটেলস আলোচনা করা আছে। তো এটার আনসার হইব গিয়া Al2O3, যেটা হইল গিয়া উভধর্মী, বোথ অ্যাসিড এন্ড বেসের লগে রিঅ্যাকশন করে। নেক্সট কোয়েশ্চন দেখো, কোয়েশ্চন নাম্বার 7। তো এখানে আছে ধাতুর সক্রিয়তার ঊর্ধ্বক্রম অধক্রম নিচের কোনটি শুদ্ধ? ডিক্রিজিং অ্যাক্টিভিটি মানে অধক্রম হইতো বড়ত্তা কিয়া ছোট, অধক্রমটা হইব বড়ত্তা কিয়া ছোট হইতো। তো এখানের মাঝে সবচেয়ে বড় আমরা দেখি, আর সবচেয়ে বড় হইল এমজি। তো এমজি এখানেও আছে, এখানেও আছে। তো আমরা দেখা লাগবো, এর মানে হইল সি এবং ডি হইতো নাই। প্রথমে সি এবং ডি ক্রস মারি দেই, সি এবং ডি হইতো নাই। তো আমরা এখানের মাঝে এমজি যখন এটার মাঝে বড় দেখি, আর তো এরপর দেখা লাগবো আমরা এমজি ফোরে কিটা আছে। তো আমরা সাধারণত জানি, আমরা যে সিরিজ যেটা আছে আমরা টেক্সট বইয়ের মাঝে আছে এমজি ফোরে আমরা এল আছে। তো এখানেও দেখো এমজি ফোরে এফই আছে, আর এখানে এমজি ফোরে এল আছে। এল ফোরে জেডেন, জেডেন ফোরে এফই, মানে আমরা ওটা হইব গিয়া শুদ্ধ আনসার। শুদ্ধ আনসার হইব বি। এটা আমরা টেক্সট বই আছে, আমরা ফলো করলে এটা দেখিলেই পুরা অল টোটাল সিরিজ দেওয়া আছে, ঊর্ধ্বক্রম অধক্রম সব দেওয়া আছে ডাইরেক্টলি। তো এখানের মাঝে আমরা আনসারটা পাইমু এমজি এল জেডেন এফই। নেক্সট কোয়েশ্চন 8 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ নট সফট? নিচের কোনটা ধাতু কোমল নয়? এই দেখো কোমল নয় আর কোমল বেশ কম আছে। তো তোমরা এটা ভালো করে খেয়াল করবা যে এটা কোয়েশ্চনটা কিতা হয়েছে, কোমল হয়েছে নি না কোমল নয় হয়েছে। তো এখানের মাঝে দেখো লিথিয়াম যেটা আছে এটাও ওই শক্ত, এই কোমল। সোডিয়াম যেটা আছে এটাও কোমল। ফেরাম যেটা আছে এটা তো শক্ত। আর পটাশিয়াম যেটা আছে এটাও কোমল। কোমল নয় কোনটা মানে শক্ত হইল গিয়া একমাত্র ওটা হইল গিয়া নট সফট, বাকি সব হইল গিয়া সফট। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হইল গিয়া সফট, আর সবচেয়ে কঠিন হইল গিয়া এখানের মাঝে ফেরাম। নেক্সট কোয়েশ্চন হইল গিয়া হুইচ অফ দ্য ফলোইং হাইড্রোকার্বন শো এডিশন? নিচের কোনটি হাইড্রোকার্বন যোগাত্মক বিক্রিয়া দেখায়? এখন হাইড্রোকার্বন সম্বন্ধে তো আমরা ভালো করে জানছি যে হাইড্রোকার্বন কত ধরনের হইতে পারে। তো আমরা এখানে পাইছি হাইড্রোকার্বন, একটা হইল গিয়া স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর একটা হইল গিয়া আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনগুলা? যেগুলা CnH2n+2 সূত্রটা মানে এরা হইল গিয়ে স্যাচুরেটেড, আর যেগুলা আছে CnH2n+2 সূত্র মানতো নাই, তো এরা হইব গিয়া আনস্যাচুরেটেড। আমার পূর্ববর্তী ভিডিও পার্ট 1 যে ভিডিও এটার মধ্যে এটা আলোচনা করা আছে, ডিটেলস আলোচনা করা আছে, এটা দেখিলেই ভাই। কারণ আমি বারবার সেম জিনিস রিপিট করি আর না, কারণ যেগুলো আমি অলরেডি পাইলেছি, তো তোমরা এই টপিকটা যদি দেখিলাও তো আরো ক্লিয়ার হয়ে যাবে। পার্ট 1 এটা ক্লিয়ার দেওয়া আছে। তো এখানেও আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যেগুলো আছে
তো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন গুলায় সবসময় এডিশন রিয়াকশন দেখায়, অর্থাৎ যুগাত্মক বিক্রিয়া দেখায়। তো আনস্যাচুরেটেড কোনটা আছে এখানে আনস্যাচুরেটেড আছে C3H6, অর্থাৎ এখানে দেখো CnH2n +2 হয়েছে না, তো এটা হইব আমরা আনসার। তো শুধুমাত্র আমরা একটা বুঝলাম যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যেগুলো আছে, তো এরা আনস্যাচুরেটেড যার বাংলা হইল গিয়া এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলো আছে, তো এগুলাই যুগাত্মক বিক্রিয়া দেখায়, আর সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলাই দেখায় না। নেক্সট দেখো কোয়েশ্চন, হুইচ ফাংশনাল গ্রুপ ইজ প্রেজেন্ট ইন হেক্সানেল? হেক্সানেলের মধ্যে কোন মূলক থাকে? হেক্সানেলের মধ্যে কোন মূলক থাকে? তো এখানের মধ্যে দেওয়া আছে অ্যালকোহলিক মূলক, কার্বক্সিলিক মূলক, অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক। তো এখানের মাঝে 4টা মূলক দেওয়া আছে। তো হেক্সানেল এটার মাঝে কোনটা থাকবো? হেক্সানেলের মধ্যে সবসময় থাকবো অ্যালডিহাইড। হেক্সানেলের মধ্যে থাকবো অ্যালডিহাইড গ্রুপ। তো আমরা আনসারটা হইব গিয়া C নম্বর। তো এটার মাঝে দেখো অ্যালডিহাইড মানে এটা যদি ডাবল বন্ড ও থাকে তাহলে এটা হইব গিয়া অ্যালডিহাইড গ্রুপ। হেক্সানেল যেটা আছে নেলের মাঝে থাকবো ডাবল বন্ড ও যেটা, এটা মানে ফর্মালডিহাইড যেগুলা। তো ফর্মালডিহাইড মানে এটা থাকবো অ্যালডিহাইড গ্রুপ। ডাবল বন্ড ও যেটা, এটা ফর্মালডিহাইড মানে অ্যালডিহাইড গ্রুপ থাকবো। নেক্সট দেখো 11 নাম্বার, নেম এখানে দেওয়া আছে দেখো H বন্ড C, এদিকে বন্ড H, এদিকে ডাবল বন্ড O। তো এইটা হইল গিয়া, এইটা মানে কিটা? তো এইটা মানে দেখো এখানে দেওয়া আছে ইথানেল, ইথানল, মিথানেল, মিথানল। তো এখানের মাঝে কোনটা হইব? তো এখানের মাঝে দেখো এখানের মাঝে C একটা আছে, যার কারণে এটা ইথানল হইতেও নাই, কারণ ইথানল হইতে হলে C 2টা লাগে। এর মানে এটাও আমরা A নম্বরও হইতো নাই, B নম্বরও হইতো নাই। তো আমরা হইতে লাগবো C বা D, কারণ মিথানল CH4 মানে মিথেন যেহেতু। তো এখানের মাঝে C শুধু একটা যদি থাকে তাহলে আমরা মিথানল হইতে পারে বা মিথানেল হইতে পারে। তো এখানের মাঝে কিতা হইতে পারে দেখো, তো এখানের মাঝে দেখো একটা ডাবল বন্ড ও আছে। ডাবল বন্ড ও মানে কিতা একটু আগে কইছি, ডাবল বন্ড ও মানে হইল গিয়া ফর্মালডিহাইড, মানে এটা নেল হইব। তো এখানের আনসারটা হইব আমার C নম্বর, ইথানেল। নেক্সট কোয়েশ্চন দেখো 12 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি? নিচের কোনটি যৌগ বিদ্যুতের অপরিবাহী? তো নিচের এই যৌগ কয়টা দেওয়া আছে? Na2O, H2O, MgO, CaO। তো এখানের মাঝে কোনটা বিদ্যুতের অপরিবাহী? বিদ্যুতের অপরিবাহীটা হইব Na2O। নেক্সট কোয়েশ্চন, which of the following element has twice electron in its valence shell as in its first shell? তো এখানে বলছে নিচের কোনটি মৌলের দ্বিতীয় কক্ষের যে ইলেকট্রন, এটা প্রথম কক্ষের ইলেকট্রনের 2 গুণ হইব। অর্থাৎ আমরা জানি যে একটা মৌলের প্রথম কক্ষ থাকে, দ্বিতীয় কক্ষ থাকে। তো এখানে বলছে প্রথম কক্ষ যে ইলেকট্রন হইতো তার 2 গুণ হইতো দ্বিতীয় কক্ষ। তো আমরা জানি সাধারণত দেখো এখানের যেগুলা দেওয়া আছে মৌল, তো এখানের মাঝে 2 বা 3 আলা নাই, এর চেয়ে বেশি ইলেকট্রনিক নাম্বার আলা আছে। তো এখানের মাঝে আমরা দেখো যদি হাইড্রোজেন থাকতো তাহলে একটা আলা থাকলো না। তো এখানের মাঝে প্রত্যেকটার বেশি আছে। তো প্রত্যেকটা বেশি আছে পারমাণবিক সংখ্যা, তো এখানের মাঝে নিশ্চয় 2টা আছে। তো 2টা যখন থাকবো একটা জিনিস খেয়াল করবা, প্রথম কক্ষর মাঝে কয়টা ইলেকট্রন থাকবো? প্রথম কক্ষর মাঝে হাইয়েস্ট 2টা ইলেকট্রন থাকবো। তো প্রথম কক্ষর মাঝে হাইয়েস্ট 2টা ইলেকট্রন থাকতে পারবো, দ্বিতীয় কক্ষর মাঝে হাইয়েস্ট 8টা ইলেকট্রন থাকতে পারবো, এর বেশি থাকতে পারতো না। তো এখানে হয়েছে আমরা প্রথম কক্ষ যে যতটা ইলেকট্রন থাকতো তার ডাবল থাকতো দ্বিতীয় কক্ষ। অর্থাৎ আমার প্রথম কক্ষর মাঝে হাইয়েস্ট থাকে আমার 2টা, তো দ্বিতীয় কক্ষর মাঝে তার ডাবল যদি থাকে তো দ্বিতীয় কক্ষর মাঝে থাকবো 4টা। তো আলটিমেটলি আমার টোটাল গিয়া হয়েছে কয়টা? 6টা। তো এখন আমরা 6টা আলা মৌল কোনটা? 6টা আলা একমাত্র কার্বন।
তো আমরা আনসারটা হইব কার্বন। নেক্সট কোয়েশ্চন দেখো, বর্গ এটার মূল বর্গের পারমাণবিক আকার, মানে ইন এ গ্রুপ দ্য অ্যাটমিক সাইজ অফ দ্য এলিমেন্ট। যে বর্গ যেটা আছে, বর্গর মাঝে আমরা অ্যাটমিক সাইজ মানে কোনো একটা মৌলের পারমাণবিক আকারটা বাড়িব না কমব না সেম থাকবো না প্রথমে বাড়িব পরে সেম থাকবো। তো এখানের মাঝে আমরা জানি যে বর্গ একদিকে তো পর্যায় আছে আর একদিকে বর্গ, বর্গর যে মৌলগুলো আছে তার পারমাণবিক আকার আস্তে আস্তে বাড়িয়ে যাইব। পারমাণবিক ব্যাসার্ধ বাড়িব মানে পারমাণবিক আকারটা বাড়ব। পারমাণবিক ব্যাসার্ধ বাড়িলে বাড়ের মানে ব্যাসার্ধ যখন বাড়িব তখন হইব তার আলটিমেটলি তার আকারটাও বাড়িব। নেক্সট দেখো খণ্ড নম্বর, পাইরুভেট অণু ভাঙ্গি কার্বন ডাই অক্সাইড জল এবং শক্তি উৎপন্ন হওয়া বিক্রিয়াটি সম্পাদিত হয়। দ্য ব্রেকডাউন অফ পাইরুভেট টু গিভ কার্বন ডাই অক্সাইড ওয়াটার অ্যান্ড এনার্জি টেক প্লেস ইন। তো আমরা জানি পাইরুভেট কোন জায়গায় ভাঙ্গিয়া কার্বন ডাই অক্সাইড জল এবং শক্তি উৎপন্ন হয়। তো এখানে দেওয়া আছে দেখো সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, কোষকেন্দ্র। তো আমরা জানি কোষের যাবতীয় কারুকার্য যেগুলো আছে সবগুলা মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত, কারণ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো এখানের মাঝে যত শক্তিওয়ালা যত জিনিস আছে, পাইরুভেট ভাঙ্গিয়া কার্বন ডাই অক্সাইড জল শক্তি উৎপন্ন করা, এটা সব কিছু মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়, যার কারণে তো মাইটোকন্ড্রিয়ার কোষের শক্তিঘর বলা হয়। যা কিছু এনার্জি পাওয়ার সেল যেগুলো আছে, তো এখানে মাইটোকন্ড্রিয়ার ভিতরে সব কার্য সম্পাদিত হয়। তো আমরা এখানে আনসার হইব মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোয়েশ্চন দেখো, এমাইলেজর দ্বারা খাদ্যর কোনটা অংশ পাচন হয়? তো আমরা এটা পার্ট 1-এর ভিডিওতে এটা ডিটেলস আলোচনা দেওয়া আছে। তো আমরা যে মুখের যে লালা আছে, লালার মাঝে আছে সেলাইভারি এমাইলেজ। তো সেলাইভারি এমাইলেজগুলা যখন আমরা মুখের লালার সঙ্গে যে আমরা ভিতরে যায়, তো গিয়া কিতা কাজ করে, বিশেষ করিয়া শ্বেতসার ভাঙ্গিয়া সরল চিনিতে পরিণত করে। তো আমরা এখানে দেখো শ্বেতসার, যেহেতু আমরা ডাইরেক্টলি শ্বেতসার নাই, তো আমরা কার্বোহাইড্রেটের সঙ্গে যে শ্বেতসার আছে, কার্বোহাইড্রেটের সঙ্গে যে শ্বেতসার থাকবো, এইগুলারে ভাঙ্গিয়া সরল চিনিতে পরিণত করব। তো এখানে আমরা প্রোটিন, চর্বি, খনিজ পদার্থ এগুলো হইতো না, ওইব আমরা কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের মাঝে যে শ্বেতসার আছে এইগুলারে ভাঙ্গিয়া সরল চিনিতে পরিণত করব, যেটা আমরা মুখর লালার এমাইলেজ যেটা আছে, তো এমাইলেজে এই কাজটা করে। আমরা পার্ট 1-এর ভিডিওতে এটা ডিটেলস দেওয়া আছে, তোমরা একটু ফলো করে নিবে। নেক্সট দেখো, দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি আর কল্ড। তো আমরা যে কিডনি আছে, কিডনির ফিল্ট্রেশন যেটা আছে, ফিল্ট্রেশনটা কিতায় করে। তো কিডনির মাঝে দেখো আমরা যেগুলা বাইরে বর্জ্য পদার্থ আছে এগুলার একটা ফিল্টার করা হয়। তো ফিল্টার একমাত্র কিতা করে, কিডনির মুখ্য পার্ট যেটা ফিল্টার করে, এটা হইল গিয়ে নেফ্রন। এটা ক্লাস 9-এও আছে, ক্লাস 10-এরও আছে। তোমরা তো আশা করি এটা জানো, এটা ডিটেলস আলোচনা করা লাগতো না। নেফ্রনটা হইল গিয়া এটা মানে শাকে পুরো একটা জিনিস শাখা যেগুলারে কয় আমরা, চাকনি দিয়ে যেরকম শাকইন, তো নেফ্রনে এটা শাখে। তো এখানে ফিল্ট্রেশন মানে চাকনি দিয়ে যেরকম শাখা হয়, তো এরকম মানে কিডনির নেফ্রনে ওরকম শাকিয়া বাইর করে। নেক্সট দেখো, হুইচ প্ল্যান্ট হরমোন প্রমোট সেল ডিভিশন। কোষ বিভাজন করা উদ্ভিদের হরমোনের নাম। তো উদ্ভিদের কোন হরমোনে কোষ বিভাজন করে? তো কোষ বিভাজন আমরা জানি কিতায় করে, কোষ বিভাজন করে সাইটোকাইনিনে। তো এখানে আছে সি নম্বর হইব গিয়া কোষ বিভাজন করা হরমোনের নাম সাইটোকাইনিন। নেক্সট দেখো, মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেইন। তো লার্জেস্ট পার্ট কোনটা আছে? আমরা জানি যে লার্জেস্ট পার্ট যেটা এটা হইল গিয়া সেরিব্রাম। অনেকের ভুল হয়, অনেকে সেরিবেলাম কই দেও, সেরিবেলাম দেখো অন্য জিনিস, আর সেরিব্রাম আলাদা পার্ট। তো সেরিব্রামের খাস কিতা, সেরিব্রামে যেমন কি আমরা কথা হওয়া, কোনো রিজনিং যেটা আছে, রিজনিং বা মন করি নেও আমরা ইমোশন আছে, লার্নিং আছে, তো এগুলা পার্ট আমরা সেরিব্রামে করে।
সেরিব্রাম, CEREBRUM, সেরিব্রাম যেটা ওটা হইল গিয়া এই আমরা স্পিচ বা আমরা থিঙ্কিং বা আমরা রিজনিং, ইমোশন ওগুলা করে সেরিব্রামে। তো নেক্সট কোয়েশন দেখো, দ্য গ্যাপ বিটুইন টু নিউরনস ইজ কল্ড। দুইটা নিউরনের মধ্যে যে ফাঁক আছে এই ফাঁকটার কিতা হয়? তো আমরা জানি দুইটা নিউরনের মাঝখানোর ফাঁকরে হয় সাইনাপস। সাইনাপস। তো আনসার নাম্বার সি। নেক্সট কোয়েশন দেখো, ড্যাশ হরমোন ইজ সিক্রেটেড ইন গার্লস ডিউরিং পুবার্টি। তো ড্যাশ হরমোন মেয়েদের কৈশোরকালে নিঃসরণ হয়। তো আমরা জানি মেয়েরার তাকে ইস্ট্রোজেন আর ছেলেরার তাকে টেস্টোস্টেরন। তো এখানে মেয়েরা যেহেতু হয়েছে ছোৱালী অর্থাৎ মেয়েরা, তো এখানে মাঝে থাকবো ইস্ট্রোজেন। আর যদি ছেলেরা হইতো তাহলে হইল টেস্টোস্টেরন। তো এখানে মেয়েরা হয়েছে যেহেতু এখানেও ইস্ট্রোজেন। নেক্সট কোয়েশ্চন দেখো, অযৌন প্রজননে মুকুলোদ্গম সংগঠিত হয়। অযৌন প্রজনন আমরা জানি, অযৌন প্রজনন যেগুলা হয় এসেক্সুয়াল যেগুলা আছে, তো এগুলার মাঝে মুকুলোদ্গম পদ্ধতি মানে বার্ডিং যেটা হয়, এটা হয় কোনটার মাঝে? এটা হইল ইস্টের মাঝে হইব, ইস্টের মাঝে। কারণ এমিবাই কিতা করে দ্বিবিভাজন করে, তো এখানের মাঝে মুকুলোদ্গম পদ্ধতি করে ইস্ট আছে বা হাইড্রা আছে। তো এখানে হাইড্রা নাই যেহেতু ইস্ট আছে এটার মাঝে, অযৌন প্রজনন ইস্ট। নেক্সট হইল গিয়া পরাগদানিত পাওয়া যায়। পরাগদানিতে কি থাকে? তো আমরা এটাও আমরা পার্ট 1-এর কোয়েশ্চন, সেম কোয়েশ্চন ফাইলিছি। তো পরাগদানিত কিতা থাকে? পরাগরেণু। এটা একটা সিম্পল কোয়েশ্চন। অনেকে কিন্তু দেখো স্ত্রীকেশর, পুংকেশর বা ডিম্বক এগুলা দেয়, এগুলা না, পরাগদানিত পরাগরেণু। নেক্সট হইল গিয়া হুইচ এমং দ্য ফলোয়িং ডিজিজ ইজ নট সেক্সুয়ালি ট্রান্সমিটেড। নিচের কোনটি যৌন সংক্রামিত রোগ নহয়? নট হয়েছে, দেখো নহয় মানে যৌন মিলনের ফলে এইগুলা মানে সংক্রামিত হয় না। তো আমরা দেখো গনোরিয়া আছে, সিফিলিস আছে, এইডস যেগুলা আছে, আমরা HIV ভাইরাস, তো HIV যেগুলা আছে, তো এগুলা কিন্তু যৌন সংক্রামক রোগ। একমাত্র হেপাটাইটিস যেটা ব্যারাম আছে, এটা হইল গিয়া যৌন সংক্রান্ত নাই। তো যৌন সংক্রামিত নয় একমাত্র হইব হেপাটাইটিস। নেক্সট কোয়েশন দেখো, কোয়েশন নাম্বার 25, সমসংস্থ অঙ্গর একটা উদাহরণ। এন এক্সাম্পল অফ হোমোলোগাস অর্গানস। সমসংস্থ অঙ্গর উদাহরণটা হইব কিয়া? দেখো এখানে আছে আমার বাহু আর কুকুরের আগটেন, মানে আমাদের হাত এবং কুকুরের সামনের যে দুইটা পা আছে এইটা, আমাদের দাঁত এবং হাতির দাঁত। নেক্সট আছে আলু এবং গাহের শিপা, আর আছে উপরের সব কয়টি। তো উপরের সব কয়টি তো হইতেই নাই, এর মাঝে একটা হইব। দেখো সমসংস্থ অঙ্গ হইব একমাত্র আমাদের বাহু আর কুকুরের আগটেন, অপশন নাম্বার এ। তো নেক্সট দেখো কোয়েশ্চন, হু ইজ দ্য ফাদার অফ হেরিডিটি। হেরিডিটি অর্থাৎ বংশগতির পিতৃ কাকে বলে? তো বংশগতির পিতৃ কারে কয়? আমরা তো নিশ্চয় এটা পাইছি যে এটা হইল গিয়া মেন্ডেল। মেন্ডেল হল বংশগতির পিতৃ। তারপরে দেখো, in one of Mendel's experiment with pea plants, Mendel observed that when a pure tall pea plant is crossed with pure drift pea plant, the ratio of tall plant to short plant in the F2 generation is. মেন্ডেলের পরীক্ষার মাঝে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং একটা বেটে মটর গাছের মধ্যে যে অপত্য জনু হয়েছিল, তো F2 অপত্য জনুতে সৃষ্টি হওয়া সবচেয়ে লম্বা গাছ আর বেটে গাছ যেগুলো আছে, F2 অপত্য জনুতে সৃষ্টি হওয়া প্রোডাক্ট যেটা আছে, এটার অনুপাত কীরকম আছে? তো
তো এখানে দেখো 3:1 আছে, 1:3 আছে, 1:2:1 আছে, 9:3:3:1 আছে। তো এই কোয়েশনের মাঝে দেখো অনেক ধরনের থিঙ্কিং আই যায়। তো অনেকর মনে হইব যে এটা আনসার হইব 1:2:1, অনেকর আবার এটা চিন্তা হইব যে এটা 3:1। তো 1:2:1টা শুদ্ধ না 3:1টা শুদ্ধ? তো এটা লাগে আমি একটা এক্সাম্পল আমি দেখাই। এই দেখো যেটা বইয়ের মাঝে দেওয়া আছে, তো এখানেও আছে একটা আছে টি, ক্যাপিটাল টি, এটা হইল গিয়া দীর্ঘ, আর এদিকে আছে স্মল টি, তো এটা মানে ছোট। তো এখানের মাঝে আমরা যখন তারার মাঝে আমি একটু জুম করি, তো এখানের মাঝে আমরা যখন একটা দীর্ঘ মোটর গাছ আর একটা বেটে মোটর গাছ খরবাকার, তো এটার মাঝে যখন আমরা ফার্স্ট অপত্যজন হয়েছে, তো ফার্স্ট হিসাবে আমরা প্রোডাক্ট যেটা পাইছি এটা পাইছি ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ সব দীর্ঘ চারা গাছ। এই সাইডটা পাইছি আমরা সব দীর্ঘ, এটা হলো F1 সব দীর্ঘ। নেক্সট যখন সেকেন্ড টার্ম যখন এটা হয়েছে, এই দেখো টি আছে ক্যাপিটাল টি স্মল টি, আর হইল গিয়া ক্যাপিটাল টি স্মল টি। যখন আবার এটা সেকেন্ড টার্ম এটা হয়েছে, তো এখানের মাঝে দেখো একটা পাইছি ক্যাপিটাল টি, আর একটা পাইছি ক্যাপিটাল টি স্মল টি, আর একটা পাইছি ক্যাপিটাল টি স্মল টি, আর একটা পাইছি স্মল টি। তো এখানের মাঝে আমরা দেওয়া আছে যে টি মানে ক্যাপিটাল টি কমা ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি চারিত্রিক বৈশিষ্ট্য হইল 1:2:1। কিন্তু দেখো এটার মাঝে ব্যবহার আছে। তো এখানোর যে আমরা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা পাইছি, ভালো করে খেয়াল করে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। চারিত্রিক বৈশিষ্ট্য যেটা পাইছি, বৈশিষ্ট্যটা পাইছি 1:2:1। তো 1:2:1 মানে এটা হইল কি চারিত্রিক বৈশিষ্ট্য। কারণ দেখো এখানেও পাইছি 1 যেটা পাইছি এটা সম্পূর্ণ টি, ক্যাপিটাল টি, মানে এটা হইল কি বিশুদ্ধ লম্বা, একবারে পুরা বিশুদ্ধ। নেক্সট যেটা দীর্ঘ পাইছি এটা হইল কি ক্যাপিটাল টি স্মল টি, মানে তার অনুভূতিটা হইল কি দীর্ঘ, মানে দীর্ঘ লক্ষণটা বেশি প্রকাশ পায়। ফরর যেটা আছে এটাও দেখো অনুভূতি দীর্ঘ, মানে তার মাঝে ব্যাটারও কিন্তু একটা পার্ট আছে, কিন্তু অনুভূতি দীর্ঘ, যদিও লম্বা হয়েছে, কিন্তু তার যে চরিত্র যেটা আছে, চরিত্রের মাঝে স্মল টি একটা আছে। আর নেক্সট যেটা আছে এটা হইল গিয়া শুধুমাত্র স্মল। তো এখানেও আমরা ফাইয়ার খাঁটি শুদ্ধ হিসাবে আমরা ফাইয়ার টি মানে 1, ক্যাপিটাল টি স্মল টি ফাইয়ার দুইটাও দেখো 1:2:1। তো আমরা এখানে কিতা ভাইয়া 1:2:1, এটা ভাইয়া কিতা তার চারিত্রিক বৈশিষ্ট্য। চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা সেকেন্ড অপত্যজনিতে পাই, তখন পাইমু 1:2:1, মানে একটা প্রকৃত লম্বা, দুইটা হইল গিয়া লম্বা, কিন্তু তার মধ্যে খর্বাকৃতির, তার মাঝে চরিত্র আছে, আর একটা পাইমু টোটালি খর্বাকৃতির। তো এখানের মাঝে পাইলাম 1:2:1। এখন আমরা কোয়েশ্চন কিতা হয়েছে, কোয়েশ্চনটা হয়েছে গিয়া অখ আৰু চাপর গাছর অনুপাত। তো এখানে আমরা হয়েছে লম্বা এবং বেটে গাছর অনুপাত কিতা। তো এটাও আমরা দেখি লম্বা, এটাও লম্বা, এখানে তো চরিত্র কিচ্ছু হয়েছে না, যার কারণে এটাও লম্বা। ওই দেখো দীর্ঘ, তিনটা দীর্ঘ, একটা খর্বাকার। তে আমরা কিতা ভাইয়ার এটার আনসার 3:1। ওই দেখো 1:2:1, এটাও দেখো 1 আর 2 মিলিয়ে 3:1। আর এটা হইল গিয়া চারিত্রিক বৈশিষ্ট্য, আর এটা হইল গিয়া ডাইরেক্ট লম্বা এবং বেটে গাছের অনুপাত হইল গিয়া 3:1। নেক্সট দেখো 28 মাঝে দেওয়া আছে চিত্রে অবতল দর্পণের আপাতিত রশ্মি দ্বারা গঠন হওয়া প্রতিবিম্ব দেখানো হয়েছে। তো এখানোর মাঝে প্রতিবিম্বর গঠনের ভাবে প্রতিফলিত রশ্মি কত মিলিত হব। তো এখানে প্রতিফলিত রশ্মি কোন জায়গাতে ইয়া মিলব। তো আমরা এখানে দেখো এই দেখো এদিকটা কিয়া অবজেক্ট আছে, আর এই হইল গিয়া একটা অবতল দর্পণ আছে, কনকেভ মিরর। তো এদিকে আমরা এফ দিয়া ঢুকে, তো আমরা এটা আনসার হইব, এটা তো জানাই আছে সবের। তো এটা আনসার হইব এই সি এন্ড এফ এর মধ্যে হইব, অর্থাৎ আনসার নাম্বার সি। নেক্সট দেখো যদি একটি লেন্সের ক্ষমতা -2D হয়, তবে লেন্স
লেন্সের প্রকৃতি কিতা হইব লেন্সের হইল গিয়া এখানে পাওয়ার দেওয়া আছে -2d তো -2d দেখো মাইনাস যদি 2d হয় তো এখানের মাঝে -2d হয় যদি তো আমরা এখানের মাঝে এফটাও হইয়া নেগেটিভ কারণ f ইকুয়াল টু কি r/2 সরি এখানের মাঝে আমরা d যখন আমরা নেগেটিভ পাইয়ার তো এখানের মাঝে আমরা কিতা হইব নেগেটিভ একমাত্র কিতা থাকবো কনকেভ লেন্সর থাকবো নেক্সট হইল গিয়া 30 if the radius of curvature of a convex mirror is 32 centimeter তো একটা উত্তল দর্পণের যদি বাজ ব্যাসার্ধ 32 সেন্টিমিটার হয় তবে ফোকাস দৈর্ঘ্য কত তো আমরা জানি f ইকুয়াল টু r/2 তো আমরা f ইকুয়াল টু যদি r/2 হয় তো r ইকুয়াল টু মানে টুয়াইস f হয় তো এখানে মানে ব্যাসার্ধ হইছে 32 তো তার অর্ধেক হইব 16 সেন্টিমিটার নেক্সট হইল গিয়া 31 নাম্বার তারার তীর বিরনির কারণ হলো মানে স্টারে টুইঙ্কলিং যেটা করে এটার কারণটা কিতা মানে তারার জিকিমিকি যেটা এটা কোন কারণে হয় আমরা জানি তারার জিকিমিকি হয় বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে লোয়ার মিডিয়াম টেনসার মিডিয়াম লোয়ার মিডিয়াম টেনসার মিডিয়াম ওরকম করিয়া আয় যার কারণে তারা জিকিমিকি করে তো এখানে হইব গিয়া অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন বায়ুমণ্ডলীয় প্রতিসরণ নেক্সট দেখো বাইফোকাল লেন্স ইজ ইউজড ইন বাইফোকাল লেন্স অর্থাৎ দ্বিফোকাসযুক্ত লেন্স এখানে ব্যবহার করা হয় তো আমরা এখানে দেখো মায়োপিয়া যেটা আছে এটা হইল গিয়া এক ধরনের লেন্স ব্যবহার করা হয় হাইপারমেট্রোপিয়াত আরেক ধরনের লেন্স ব্যবহার করা হয় আর চকুর যদি সানি পড়ে ক্যাটারাক্ট যেটা আছে এটা যদি হয় তাহলে অপারেশন করতে লাগে এখানে চশমা দিয়া হইতো না প্রেস বায়োপিয়া যেটা আছে এটা দেখো প্রেস বায়োপিয়াটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানে ক্লিয়ার বস্তু দেখতে পায় না তো এখানে লাগি বাইফোকাল লেন্স ইউজ করা হয় যাতে নিকটর গুলাও দেখতো দূরের গুলা তো দেখতো তো যার কারণে এটা দুইটা বাইফোকাল লেন্স দিয়া ইউজ করা হয় বয়স্ক যারা আসেন তো এরা দেখা যায় যে একটা চশমার মাঝে উপর সাইড এক ধরনের আছে নিচের সাইড আরেক ধরনের গুল আছে তো এটা হলো বাইফোকাল লেন্স দেওয়া হয় দুইটা লেন্স থাকে একটা হলো উপর দেখার লাগিয়া একটা নিচদার দেখার লাগিয়া তো বাইফোকাল লেন্সটা দেওয়া হয় একমাত্র প্রেস বায়োপিয়া দ্বারা এরার লাগিয়া মানে যারা দূরদৃষ্টি এবং নিকট দৃষ্টি দুটা এফেক্টেড তো এটা লাগিয়া প্রেস বায়োপিয়ার যে পেশেন্ট আছে তারারে দেওয়া হয় বাইফোকাল লেন্স নেক্সট দেখো ইন হুইচ পার্ট অফ হিউম্যান আই ইজ দ্য ইমেজ অফ এন অবজেক্ট ফর্ম তো মানুষের চোখের কোন জায়গাটার প্রতিবিম্ব সৃষ্টি হয় তো আমরা জানি প্রতিবিম্ব একমাত্র কর্নিয়ার সৃষ্টি হয় কর্নিয়া রেটিনা এই অক্ষিপট রেটিনার সৃষ্টি হয় তো আমরা চোখের মধ্যে যে আমরা ডিসপ্লে যেটা হয় তো ডিসপ্লে গিয়ে আমরা হয় রেটিনা মানে চোখের একবারে ভিতরের অংশ যে লাস্ট পার্টে গিয়া ওখানে রেটিনাত গিয়া আমরা এখানোর এই ইমেজটা ফর্ম হয় তো নেক্সট দেখো বিদ্যুৎ আদানের এসআই একক তো আমরা জানাই আছে আগের পার্ট 1 এ আলোচনা করাই আছে এটা হলো গিয়া কুলম্ব নেক্সট দেখো একটা বর্তনীর তলর কোনটো রাশিয়ে বৈদ্যুতিক ক্ষমতা নির্দেশ করে তো এখানের মাঝে দেখো বৈদ্যুতিক ক্ষমতা মানে হুইচ অফ দ্য ফলোইং টার্ম ডাজ নট কোয়েশ্চনটা একটা ভুল আছে হুইচ অফ দ্য ফলোইং টার্ম ডাজ নট রিপ্রেজেন্ট ইলেকট্রিক পাওয়ার ইন এ সার্কিট অর্থাৎ একটা বর্তনীতে নিচের কোনটি রাশির বৈদ্যুতিক ক্ষমতা নির্দেশ করে না হইতো এটা কেন না হইতো বৈদ্যুতিক ক্ষমতা নির্দেশ করে না তো আমরা এখানে দেখো এই কোয়েশ্চনটা একটু ঠিক করে লিবাই এখানের মাঝে ওটা না হইব
নির্দেশ করে না। তো আমরা জানি পাওয়ার যেটা আছে এখানে পাওয়ারের কথা কইছি, আমরা জানি পি ইকুয়াল টু বিআই, পি ইকুয়াল টু বিআই আমরা সূত্র। আবার দেখা গেছে বি যেটা আছে বি ইকুয়াল টু আই আর, আই আর যদি থাকে তো এখানে আবার আর একটা আই আছে, বি ইকুয়াল টু যদি আই আর তে এখানে আছে আই, মানে আই আর ইন্টু আই, এর মানে হইল গিয়া ওই দেখো আই আর একটা সরি আচ্ছা পি ইকুয়াল টু বিআই, ওই দেখো বিআই দেওয়াও আছে, বিআই দেওয়া আছে। আর বি ইকুয়াল টু আই আর ইন্টু আই মানে হইল গিয়া আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর যে তার পি সেম কথা, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, তো আই স্কোয়ার আর মানে এটাও আমরা পাই দিলাম। নেক্সট হইল গিয়া আমরা বি স্কোয়ার বাই আর, বি স্কোয়ার বাই আর যদি থাকে তো এখানে দেখো বি স্কোয়ার যদি হয় বি স্কোয়ার বাই আর যখন হয়েছে তো বি স্কোয়ার মানে কিতা আই আর স্কোয়ার, মানে আই স্কোয়ার আর স্কোয়ার, কারণ বি ইকুয়াল টু আই স্কোয়ার আর স্কোয়ার বাই যদি আর হয় তাহলে আর এ আর এটা হাঁটিগুলো রইল আই স্কোয়ার আর মানে কিতা হো আলটিমেটলি পি। তো এখানের মধ্যে আমরা এটাও দেখি আর পি, এটাও পি, এটাও পি। তো আমরা কোনটা নির্দেশ করে না, একমাত্র আই আর স্কোয়ারের নির্দেশ করে না। তো আমরা আনসারটা হইব গিয়া আই আর স্কোয়ার। নেক্সট দেখো সাইন, এট দ্য টাইম অফ শর্ট সার্কিট দ্য ইলেকট্রিক কারেন্ট ইন দ্য সার্কিট, এটাও গত ভিডিওতে আলোচনা করা আছে। যখন আমরা শর্ট সার্কিট হইব তখন কিতা হইব, এই সার্কিটের মধ্যে সবচেয়ে বেশি কারেন্ট উৎপন্ন হইব, তো ইনক্রিজ হেভিলি। নেক্সট দেখো সাইন 37 হইল গিয়া দ্য ডিভাইস ইউজ ফর দ্য প্রডিউসিং ইলেকট্রিক কারেন্ট ইজ কল্ড, বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন সঁজুলি ড্যাশ বলা হয়। তো বিদ্যুৎ প্রবাহ কে উৎপন্ন করে, বিদ্যুৎ প্রবাহ দেখো মোটর যেটা আছে এটা বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করে না, বিদ্যুতে মোটরে চালায়। জেনারেটর দেখো জেনারেটর দিয়া কারেন্ট উৎপন্ন করা হয়, তো এটা আনসার হইব জেনারেটর, আনসার হইব জেনারেটর যেটা কারেন্ট উৎপন্ন করে। এমিটার যেটা এটা উৎপন্ন করে না, এটা দিয়ে কারেন্ট মাফাও হয়। গ্যালভেনোমিটার এটা দিয়ে, এটা হলো কি মাপক যন্ত্র, উৎপন্ন করে একমাত্র। এখানে যেহেতু উৎপন্ন হয়েছে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হইব, তো এখানে উৎপন্ন হইব গিয়া জেনারেটর। তো আনসারটা হইব বি নম্বরটা। নেক্সট হইল 38 number, what happens when the magnetic field in the solenoid when the current increase, যদি দেখা যায় কোনো একটা সলিনয়েডের মধ্যে কারেন্টটা বেশি হয়ে যায় তো ম্যাগনেটিক ফিল্ড কিতা হইব, যখন কারেন্টটা বাড়ি যায় তখন ম্যাগনেটিক ফিল্ডটা কিতা হইব। তো আমরা জানি কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড যেটা রিলেটেড, কারেন্ট যখন বাড়িব ম্যাগনেটিক ফিল্ড বাড়িব, কারেন্ট মানে তো ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট বাড়িব ম্যাগনেটিক ফিল্ড বাড়িব, কারেন্ট কমব ম্যাগনেটিক ফিল্ড কমব। তো এখানের মাঝে ম্যাগনেটিক ফিল্ড কারেন্টটা হইলে যখন বাড়িছে তো আমরা ম্যাগনেটিক ফিল্ডটাও বাড়িব, ইনক্রিজ হইব। নেক্সট হইলে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনভেনশনাল সোর্স অফ এনার্জি। তো কনভেনশনাল সোর্স অফ এনার্জি মানে নিচের কোনটা প্রচলিত শক্তির উৎস নয়। তো প্রচলিত শক্তির উৎস কোনগুলা, যেগুলা আমরা নন রিনিউয়েবল আছে, যেটারে আমরা আবার ব্যবহার করতে পারি না, এগুলা অপ্রচলিত শক্তি। আর প্রচলিত শক্তি উৎস হইব এইগুলা হইল গিয়া প্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি উৎস যেগুলো আমরা আছে রিনিউয়েবল, যেমন কি বায়ু শক্তি, সৌরশক্তি, এগুলা হইল গিয়া আমরা পরম্পরাগত প্রচলিত শক্তি, এই অপ্রচলিত শক্তি। তো আমরা এখানের মাঝে এই নন রিনিউয়েবল আচ্ছা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেনশনাল সোর্স অফ এনার্জি, নিচের কোনটি পরম্পরাগত শক্তির উৎস নয়, মানে প্রচলিত শক্তির উৎস নয়। তো প্রচলিত শক্তির উৎস নয় একমাত্র হইব গিয়া বায়ু শক্তি, বায়ু শক্তিটা প্রচলিত শক্তির উৎস নয়।
আর বাকি সবগুলো হইব গিয়া প্রচলিত শক্তির উৎস, নিউক্লিয় শক্তি, জীবাশ্ম শক্তি, জীববর শক্তি, যেগুলা মানে নন রিনিউয়েবল আছে। তো এগুলা হইব গিয়া নিউক্লিয় শক্তি, জীবাশ্ম শক্তি, জীববর শক্তি। তো আমরা এখানের মাঝে একমাত্র আনসারটা পাইলাম বায়ু শক্তি। নেক্সট দেখো ইন্ধন, গ্যাস ফুয়েল ইজ ইউজ ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো থার্মাল পাওয়ার প্ল্যান্টের মাঝে কিতা ইউজ করা হয়? তো আমরা জানি ইন্ধন তাপভিত্তিক শক্তি প্রকল্প যেগুলো আছে এগুলার মাঝে আমরা একমাত্র জীবাশ্ম ইন্ধন ইউজ করি। বিশেষ করে এখানের মাঝে আমরা কয়লা ইউজ করি, কয়লা ইউজ করি। তো এখানের মাঝে আমরা কিতা ভাবি এটা জীবাশ্ম ইন্ধন। তো আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মাঝে আমরা সবসময় জীবাশ্ম ইন্ধন ব্যবহার করি। নেক্সট কোয়েশন দেখো, নিচের উল্লেখ করা খাদ্য মানে কোনটি খাদ্য শৃঙ্খল গঠন করে? ঘাস, গেহু, আম। ঘাস, গেহু, আম। তো আমরা ঘাস, গেহু এক ধরনের পাইলাম, আম আর এক ধরনের। আমে তো আর গেহু খাইতো না, আর গেহুয়ে ঘাস খাইতো না। ঘাস, ছাগল, মানুষ, মানে ছাগলে ঘাস খাইব, মানুষে ছাগল খাইব। তো আমরা দেখি ওটাও একমাত্র ঠিক আছে। নেক্সট কোয়েশন দেখো, নিচের কোনটি জীব অনিম্নীকরণ পদার্থ, মানে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। তো নন বায়োডিগ্রেডেবল মানে যেগুলা মানে আমরা ফসিয়া গলিয়া শেষ হয়ে যায়, এগুলো কি বায়োডিগ্রেডেবল। যেগুলা ফসিয়া গলিয়া শেষ হয় না ওটা হইল কি নন বায়োডিগ্রেডেবল। তো এখানের মাঝে আমরা পাইয়া দেখো খাট কয়দিন রাখলে এটা ফসিয়া নষ্ট হয়ে যায়, মাটির লগে মিশি যায়। তো এখানের মাঝে খাটও অন্যা, উলেন ক্লথ যেটা আছে, সুতার কাপড় যেটা আছে, কটন, এটাও অনেক কয়দিন যদি মাটির মাঝে পড়িয়া থাকে তো এটাও দেখা যায় বায়োডিগ্রেডেবল আছে। তো প্লাস্টিক দেখো, প্লাস্টিকের ব্যাগ যদি মাটির নিচে থাকা হয় তো অনেক দিন থাকে কিন্তু এটা ফসে না। নেক্সট হইল কি দেখো, পেপার কাগজ যেটা আছে এটাও ফসে যায়। তো আমরা কোনটা ফসতো না? নন বায়োডিগ্রেডেবল হইল কি একমাত্র প্লাস্টিকের ব্যাগ। নেক্সট কোয়েশন দেখো, নিচের কোনটি 3R এর অন্তর্ভুক্ত নয়? 3R এর অন্তর্ভুক্ত নয়। তো 3R এর অন্তর্ভুক্ত আমরা জানি দেখো 3R অর্থাৎ RRR। 3R মানে হইল গিয়া RRR। তে RRR এর ডেফিনেশন কিতা? আর এ হইল গিয়া রিডিউস, আর এ হইল গিয়া রিসাইকেল, আর এ হইল গিয়া রিউজ। তো আমরা এখানে পড়ছি রিডিউস, রিসাইকেল, রিইউজ, যেটা আমরা মেইন টেক্সট বুকের মাঝে আছে। তো এগুলো আমরা করি। আর এখানের মাঝে দেখো রিজেনারেশন যেটা আছে ওটাকে আমরা আনসার হইব, কারণ এটা E3R এর লগে রিজেনারেশনের কোনো সম্পর্ক নাই। রিজেনারেশন মানে নতুন করে জেনারেট করা। তো নতুন করে আমরা জেনারেট করা যাইয়ার না, আমরা যেটা জিনিস আছে ওটার হ্রাসকরণ করিয়ার, পুনর্চক্রীকরণ করিয়ার, আর ওটারে পুনর্ব্যবহার করিয়ার। তো এইগুলা আমরা বইয়ের মাঝে যেগুলো আছে 3R ডেফিনেশন। তো এখানের মাঝে পাইলাম আমরা রিডিউস, রিসাইকেল, রিউজ, আর এখানের মাঝে রিজেনারেশন নাই। তো আমরা এটা আনসার হইব রিজেনারেশনটাও আনসার হইব, কারণ এখানে হয়েছে 9। নেক্সট লোক দেখো 44, এখানে হচ্ছে বৃহৎ নদীবাঁধ নির্মাণের সঙ্গে জড়িত কোনটি সমস্যার সৃষ্টি হয়? তো বৃহৎ নদীবাঁধ দেওয়া হয়েছে। তো নদীবাঁধের লগে আমরা কিতা কিতা সমস্যা হয়? সাধারণত আমরা দেখছি নদীবাঁধ দেওয়ার ফলে আমরা শস্যক্ষেত্র যেগুলো আছে, শস্যক্ষেত্র বিরাট আকার এলাকার শস্যক্ষেত্র ক্ষতি হয়। আর কিতা ক্ষতি হইব? আমরা উক্ত এলাকার আমরা পরিবেশ তন্ত্রর ক্ষতি হয়। তো এখানেও আমরা কোনো সামাজিক সমস্যার তো হওয়ার কথা নাই, সমাজের লগে তো কোনো জড়িত নাই, অর্থনৈতিক সমস্যাও কিছু নাই, আর পরিবেশের সমস্যা হইব, উপরে সব কঠিত হইতো নাই। তো আমরা আনসার হইল গিয়ে এনভায়রনমেন্টাল প্রবলেম হইব। নেক্সট হইল গিয়া ভবিষ্যৎ ইন্ধন হিসাবে কাক জানা যায়, মানে ভবিষ্যৎ ইন্ধন হিসাবে কাকে চিহ্নিত করা হয়? হুইচ ইজ নোন এজ ফিউচার ফুয়েল। তো ফিউচার ফুয়েল দেখো আমরা সাধারণত ফিউচার ফুয়েল খাওয়া হয় হাইড্রোজেন ফিউচার ফুয়েল খাওয়া হয়, অর্থাৎ ভবিষ্যৎ ইন্ধন। তো আমরা আজকে 45 মার্কস আলোচনা করে লেছি। তো নেক্সট ভিডিওত পরবর্তী আরও 45 মার্কসের আলোচনা করবো। আর আশা করি এইগুলা কোয়েশনের ভিতরে তোমরা এবার HSLC ফাইনাল এক্সামও মানে ম্যাক্সিমাম কিতা প্রায় সবই কমন পড়বো, যদি আরও 2-1টা ভিডিও তোমরা দেখো, বা আমি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই ভিডিওগুলো দিয়া যাইমু, এগুলা দেখবাই। তো দেখবা তো
এইগুলোর থেকেও এই 45 মার্কস যেগুলো আছে এগুলো কমন পড়ে যাইব, কোনো ধরনের অসুবিধা নাই। তো এগুলা ভালো করে মনে রাখিও, মনে রাখলে হইব। আর ভিডিওটা শেয়ার করি বন্ধু বান্ধব যারা আছেন সবাই পৌঁছাইয়া দিও। তো যদি সবাই দেখুন, সবাই উপকৃত হইন, তো আমি মনে করবো যে আমার এই ক্লাসগুলোও সাকসেস হয়েছে। তো আমার নেক্সট ভিডিওটা দেখবাই, আর এখন একটা লাইক শেয়ার করিয়া সবাই জানাই দিও।